এইচএস ফার্স্ট ইয়ার অ্যাডভান্স বেঙ্গলি ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার প্রথম ক্লাস তোমাদের সঙ্গে। এমআইএল ক্লাসে তোমাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তবুও আবার মনে করিয়ে দিচ্ছি, আমি বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর ইন্দিরা ভট্টাচার্য। তোমাদের অ্যাডভান্স বেঙ্গলি ক্লাস গত সপ্তাহে শুরু হয়েছে। প্রিয়ব্রত স্যার শুরু করেছেন তোমাদের অ্যাডভান্স বেঙ্গলি ক্লাস। তিনি একটি কবিতা দিয়ে শুরু করেছেন। তো তোমাদের কবিতা, গল্প, গদ্য সমস্ত কিছুই আছে। তো আমি ছোট গল্প তোমাদের তিনটি রয়েছে। একটা হচ্ছে কাবুলিওয়ালা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, আর একটি হচ্ছে খোকাবাবুর প্রত্যাবর্তন। তো এই তিনটি গল্প আমি আগে শুরু করব, তারপরে এর পরবর্তীতে আমি কবিতা তোমাদেরকে বুঝিয়ে দেব। তো প্রথম ছোট গল্প হচ্ছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা গল্পটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রসঙ্গত আমি বলে রাখি, কাবুলিওয়ালা, খোকাবাবুর প্রত্যাবর্তন ও রামকানাইয়ের নির্বুদ্ধিতা এই তিনটি গল্পই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে যদি বলতে হয় তাহলে বলতে হবে তিনি বিশ্বকবি ছিলেন, তাকে কবিগুরু হিসাবেও আমরা জানি। তিনি মূলত কবি, তিনি সারা জীবন কবিতা লিখে গেছেন। তার ৮০ বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। সেই দীর্ঘ ৮০ বছর বয়স পর্যন্ত তিনি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন। এছাড়া লিখেছেন নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প। তো আজকের আমাদের আলোচনা হচ্ছে ছোট গল্প, এবং তার ছোট গল্পের প্রথম যেটা তোমাদের পাঠ্য, কাবুলিওয়ালা। তো ছোট গল্প বলতে আমরা কি বুঝি? বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পকার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ফরাসি সাহিত্যিক গি দো মোপাসা, চেকভ তাদের অনুসরণে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প রচনার প্রয়াস করলেন। তো ছোট গল্পের তোমাদের সংজ্ঞা যদি আসে, বা ছোট গল্প কাকে বলে যদি বলা হয়, তাহলে ছোট গল্প সম্বন্ধে বলতে হবে ছোট গল্প হবে সংহত এবং ক্ষুদ্রায়ত, একটু ছোট। যেমন ধরো, উপন্যাস যখন আমরা পড়ি তখন উপন্যাসে একজন মানুষের যে নায়ক বা নায়িকা থাকবে তার যেমন জীবন বৃত্তই লেখা হয়, যেমন ছোটবেলা থেকে একেবারে মৃত্যুকাল পর্যন্ত তার সমস্ত কিছুই বর্ণনা হয়ে থাকে। কিন্তু ছোট গল্প সেরকম নয়। ছোট গল্প একজন মানুষের যে কোনো একটি ঘটনা বা যে কোনো তার জীবনের মোড় ঘোরানো কোনো ঘটনাকে অবলম্বন করে ছোট গল্প রচিত হয়। অনেক চরিত্রের এখানে সমাবেশ রয়েছে, তবুও আমরা সেখান থেকে বের করে আনবো যে মূল চরিত্র, প্রধান চরিত্র, যেটাকে বলা হয় নায়ক বা নায়িকার চরিত্র। কারণ সাহিত্যের মধ্যে আমরা জীবনের প্রকাশ দেখি, এবং জীবনের কথাই তো সাহিত্যে প্রতিফলিত হয়। তাই এখানে একজন মানুষের কথা বা দুজন মানুষের কথা থাকবে না, বিভিন্ন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা এখানে খুঁজে পাবো, এবং সেখান থেকেই আমাদের বের করে নিতে হবে যে ছোট গল্পকার কি বলতে চাইছেন, কাকে প্রধান চরিত্র করেছেন, বা এই গল্পের মধ্যে তিনি কি বিষয়টিকে তুলে ধরতে চেয়েছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা জানো, তিনি জমিদার বংশের ছেলে, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের ছেলে। তো তার বাবার কথায় তিনি পদ্মার তীরবর্তী অঞ্চল, যেখানে তাদের জমিদারি ছিল, সেই পদ্মার তীরবর্তী অঞ্চল, পদ্মা নদী বাংলাদেশ, অধুনা বাংলাদেশে যেটা অবস্থিত, সেই পদ্মার তীরবর্তী অঞ্চলে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি কাজকর্ম দেখাশোনার দায়িত্ব তার পড়েছিল, এবং তিনি সেখানে গিয়েছিলেন। তো ওই পদ্মার পাড়ে বা পদ্মার বুকে তিনি পোর্টের মধ্যে, নৌকার মধ্যে সারাদিন তিনি ঘুরে বেড়াতেন। তিনি সেই সব তাদের যে প্রজারা ছিল তাদের সুখ দুঃখের কথা, তাদের জীবন যুদ্ধের কথা তিনি জানতে পেরেছেন। সেই পদ্মার তীরবর্তী অঞ্চলের যে প্রকৃতির সান্নিধ্য তিনি পেয়েছেন, তার বেশ কয়েকটি কবিতার মধ্যে সেই ভাবনা ফুটে উঠেছে। বিশেষ করে আমরা সোনার তরী কাব্যগ্রন্থ
মধ্যে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ভাবনা ফুটে উঠেছে। এবং সোনার তরী কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখছেন তার পাশাপাশি তিনি রচনা করে যাচ্ছেন ছোট গল্প। তো এই ছোট গল্পের মধ্যেও সেই পদ্মার পাড়ের মানুষের সুখ দুঃখের কথা ফুটে উঠতে আমরা দেখতে পাই। তো ছোট গল্পের সংজ্ঞা দিতে বা স্বরূপ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কাব্যগ্রন্থের বর্ষা যাপন কবিতায় তিনি লিখেছিলেন যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট প্রাণ, ছোট ছোট মানুষ, ছোট ছোট প্রাণ, তাদের ছোট ছোট ব্যথা, প্রতিদিনের নিত্যদিনের যে দুঃখ যন্ত্রণা কষ্ট, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, একেবারে সাধারণ সহজ সরল, সহজ বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি। প্রত্যহ মানে প্রতিদিন চলে যাচ্ছে ভেসে ভেসে, বিস্মৃতি রাশি আমরা এখন যা ঘটনা ঘটছে তার একটু পরেই সেটা বিস্মৃতির অতলে চলে যাচ্ছে, তারই দু চারিটি অশ্রু জল। সেখান থেকে দু চারটি অশ্রু জল, চোখের জল রবীন্দ্রনাথ ঠাকুর তুলে এনেছেন। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, সেখানে বর্ণনার কোনো ছটা মানে প্রকাশ নেই, ঘটনার ঘন ঘটা এমন সাংঘাতিক কোনো বিশাল কোনো ঘটনার ব্যাপারও সেখানে নেই, নাহি তত্ত্ব নাহি উপদেশ, কোনো জ্ঞান গম্ভীর কথা, কোনো উপদেশ নীতিকথা নীতিবাক্য কোনো কিছুই নেই। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এখানে ছোট গল্পের মূল কথাটি বলে দেওয়া হচ্ছে যে অন্তরে অতৃপ্তি রবে। আমরা যখন ছোট গল্প পড়ার পর যখন গল্পটি শেষ হয়ে যাবে তখন আমাদের পাঠক মনে বা অন্তরে অতৃপ্তি থাকবে যে কেন গল্পটি এখন শেষ হয়ে গেল। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে, গল্পটি শেষ করে মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। শেষ হয়ে হইল না শেষ মানে এর জন্য শেষ হলো না, কারণ কি এই যে বিষয়টা, সেই যে ঘটনাটা বা যে চরিত্রের বর্ণনা গল্পকার দিচ্ছেন, এই সমস্ত কিছু যেন আমার চেতনায় আমার চিন্তার মধ্যে যেন অনুরণন করে চলেছে, সেই গল্পটির সঙ্গে যেন আমি একাত্ম হয়ে গেছি। এটাই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। ছোট গল্পের মধ্যে রয়েছে নাটকীয়তা, একটা চমৎকারিত্ব, তারপরে ছোট গল্প একটু সংহত হয় এবং ছোট হয়। এটা অবশ্য তার যে গল্পকার যিনি গল্প লিখেন তার উপরেই নির্ভর করছে তিনি কোথায় গল্পটি শেষ করবেন। আর হচ্ছে গীতি কবিতার সুর, একটা কবিতা মানে যে গীতি কবিতা হচ্ছে কোনো কবির বা একজন ব্যক্তির যে ব্যক্তিক অনুভূতি, যা তার যে আবেগিক যে যন্ত্রণা বা আবেগিক যে কথা সেটা যে সেই কবিতায় বর্ণিত হয় সেটাকে বলা হয় গীতি কবিতা। এবং মানে কবির যে সুতীব্র অনুভূতি সেটাও যেটার মধ্যে ব্যক্ত হয় সেটাকে গীতি কবিতা বলা হয়। তো সেটাও কিন্তু ছোট গল্পের মধ্যে থাকতে হবে। দুটি উদাহরণ দিয়ে ছোট গল্পকে বোঝানো যেতে পারে। যেমন একটি হচ্ছে বিন্দুতে সিন্ধুর স্বাদ, আর একটা হচ্ছে গোষ্পদে অনন্ত আকাশের প্রতিফলন। বিন্দুতে সিন্ধুর স্বাদ মানে হচ্ছে কি যে সিন্ধু মানে সমুদ্র, সমুদ্রের যে জল, সমুদ্রের জলের যে স্বাদ যে লবণাক্ত, সেটা যদি আমরা এক ফোঁটা হাতে নিই সমুদ্রের জল, তাহলে সেটা যদি স্বাদ গ্রহণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে সমুদ্রের জলটা লবণাক্ত। এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হচ্ছে কি গোষ্পদে অনন্ত আকাশের প্রতিফলন। গোষ্পদে মানে ভেজা মাটিতে বা কাদা মাটিতে যখন গরুর পায়ের ছাপ পড়ে তখন এই জায়গাটা গর্ত হয়ে যায়, এই গর্তের মধ্যে যখন জল জমা হয় তখন সেই জলের মধ্যে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো অনন্ত আকাশের প্রতিফলন। এই যে উপরে যে আকাশ রয়েছে সেই আকাশের প্রতিফলন আমরা দেখতে পাই সেই জলের মধ্যে। ছোট গল্প সম্বন্ধে সেটাই হচ্ছে শেষ কথা। কারণ কি ছোট গল্প বলতে সেটাই বোঝা যায় যে একটা মানুষের যে জীবনের কোনো একটা ঘটনাকে অবলম্বন করে
আমরা বুঝতে পারি সেই মানুষটি কিরকম, তার চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম। এই জন্য বলা হচ্ছে বিন্দুতে সিন্ধুর স্বাদ, আর একটা হচ্ছে গোষ্পদে অনন্ত আকাশের প্রতিফলন। অনন্ত আকাশ, বিশাল বড় আকাশ, কিন্তু সেটাকে সেই গরুর পায়ের ছাপের যে গর্ত হয়েছে সেই গর্তের মধ্যেই আমরা দেখতে পাই অনন্ত আকাশটা। সেই আকাশের প্রতিফলন দেখে আমরা বুঝতে পারি যে আকাশটা কত বড়। এবং সমুদ্রের জল যে লবণাক্ত, সেটা আমরা এক বিন্দু জল যদি আমরা চাখি বা স্বাদ গ্রহণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে সমুদ্রের জল লবণাক্ত। সেটার জন্য সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে আমাদেরকে সেই জলের টেস্ট নিতে হবে না। তো ছোট গল্প, বাংলা সাহিত্যে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই সার্থকতার পথে এগিয়ে গেছে। তার পরবর্তীকালে অনেক গল্পকার ছোট গল্প লিখেছিলেন, কিন্তু তাদের যে পূর্বসূরি হচ্ছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের আগে কেউ ছোট গল্প সেরকম লিখেননি। তো তোমাদের তিনটি পাঠ্য, একটি হচ্ছে কাবুলিওয়ালা, একটি হচ্ছে খোকাবাবুর প্রত্যাবর্তন, একটা হচ্ছে রামকানাইয়ের বক্তৃতা। তো আজকে আমি কাবুলিওয়ালা গল্পটি শুরু করছি। কাবুলিওয়ালা গল্পটি তার যে নামকরণ, সেটা নামকরণের মধ্যে বোঝা যাচ্ছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা হচ্ছে যারা কাবুল দেশ থেকে আসে, আফগানিস্তানের মানুষ, তাদেরকে বলা হয় কাবুলিওয়ালা। তো সেই কাবুলিওয়ালা আমাদের দেশে আসে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা চলে আসে, বছরে একবার, দুবার বা তিনবারও দেখা যায়। তারা এখানে এসে ব্যবসা বাণিজ্যের জন্য তারা এখানে আসে এবং পরে তারা আবার ফিরে যায় তাদের বাড়িতে। তো সেই রকমই একজন কাবুলিওয়ালা যে এসেছিল কলকাতায়, এবং কলকাতায় একটা পরিবারের 5 বছরের মেয়ের সঙ্গে তার যে সম্পর্ক গড়ে উঠেছিল, সেই সম্পর্ক নিয়ে বা তার যে বন্ধুত্ব পুরনো যে একটা ভাব হয়েছিল সেই মেয়েটির সঙ্গে, সেটারই একটি গল্প বা সেটারই একটা বিবরণ রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা গল্পে দিয়েছেন। আমি তোমাদের এমআই ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোনো লাইন থেকে, কাজেই কাবুলিওয়ালা গল্পটিও তোমাদের পুরো পড়তে হবে লাইন বাই লাইন, কারণ যে কোনো জায়গা থেকে লাইন আসতে পারে। যদি আমি সেরকম বলি যে এটা ইম্পর্টেন্ট, তাহলে তোমরা কিন্তু আন্ডারলাইন করে নেবে। তো কাবুলিওয়ালা শুরু করছি। এই গল্পটি উত্তম পুরুষে লেখা। তোমরা পুরুষ পড়ে এসছো বাংলা গ্রামারে, 3 রকম পুরুষ: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তো উত্তম পুরুষে মানে আমি, আমরা, আমাদের সাথে উত্তম পুরুষ বলে। মধ্যম পুরুষ তুমি, তোমরা, আপনি। তারপর হচ্ছে প্রথম পুরুষ হচ্ছে সে, তারা। তো উত্তম পুরুষে লেখা, এই জন্য আমার দিয়ে লেখা। লেখক আমি দিয়ে গল্পটি লিখছেন। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড না করিয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল 1 বৎসর কাল ব্যয় করিয়াছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে, 1 মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়ে তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। মিনি চুপ করিয়া থাকিলে এমনি অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে। এখানে লেখক কি হচ্ছেন মিনির বাবা। তিনি বলছেন যে তার 5 বছর বয়সের মেয়ে, তার নাম হচ্ছে মিনি, সে 1 মুহূর্ত কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে ভাষা শিক্ষা করতে সে মাত্র 1 বছর সময় নষ্ট করেছিল। তারপর থেকে যতক্ষণ সে জেগে থাকে ততক্ষণই সে কথা বলতে থাকে, এবং মৌনভাবে নষ্ট করেন। মৌনভাবে বলে কথা না বলে সে থাকতে পারে না। তার মা অনেক সময় তাকে গালি দিয়ে তাকে থামিয়ে দেন, কিন্তু লেখক তা পারেন না, মানে মিনির বাবা তা পারেন না। আর মিনি বাচ্চা মেয়ে, আমরা বাচ্চা মেয়ে বা ছেলে মেয়েদের কথা শুনতে আমাদের ভালো লাগে। তো মিনির বাবা মনে করেন যে মিনি যদি চুপ করে থাকে তাহলে কিরকম যেন অস্বাভাবিক মনে হয়, সেটা তার ভালো ঠেকে না বা সহ্য হয় না। এই জন্য মিনির সঙ্গে তার বাবার যে কথোপকথন, মানে উভয়ে যে কথাবার্তা, সেটা খুবই উৎসাহের সঙ্গে, আগ্রহের সঙ্গে চলত। সকালবেলায় আমার নবলের 7দশ পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল,
বাবা রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল, সে কিচ্ছু জানে না। না, সকালবেলায় যিনি মিনির বাবা একজন লেখক, তাই তিনি লেখা প্রসঙ্গে তার লেখা সম্বন্ধে তিনি বলছেন যে সকালবেলায় আমার নভেল মানে হচ্ছে উপন্যাস, ইংরেজিতে বলা হয়, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নভেল, বাংলাতে বলা হয় উপন্যাস। তো আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে, নভেল উপন্যাস অনেক বড় হয়, বিভিন্ন পরিচ্ছেদে বিভক্ত থাকে, তো সেই নভেলের বা উপন্যাসের সপ্তদশ মানে 17 নম্বর পরিচ্ছেদে তিনি যখন হাত দিয়েছেন, তিনি সেটা লিখছেন, তখন মিনি এসে আরম্ভ করে দিল কি, যে বাবা রামদয়াল দারোয়ান, তাদের বাড়ির যে দারোয়ান তার নাম হচ্ছে রামদয়াল, সে কাককে কৌয়া বলছিল। মিনি জানে যে কাককে কাক বলতে হয়, কিন্তু রামদয়াল দারোয়ান সে কাককে কৌয়া বলছে, সে কিচ্ছু জানে না। আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল। তখন মিনির বাবা তাকে পৃথিবীতে যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করে, প্রত্যেকের যে ভাষা আলাদা আলাদা, সেই ভাষার বিভিন্নতা সম্বন্ধে তিনি যখনই তাকে বোঝাতে চাইছিলেন, প্রবৃত্ত হবার আগেই সে আবার আরেকটি প্রসঙ্গে চলে যাচ্ছে, উপনীত হলো। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয়। মাগো, ভোলা এত বিছে বিছে বকতে পারে, কেবলই বকে, দিনরাত বকে। সে বলছে যে ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই নাকি বৃষ্টি হয়। ভোলা যে এত মিছিমিছি কেন বকে, যে কেন এই মিথ্যা কথা বলে, কেবলই বকে, দিনরাত বকে, দিনরাত শুধু মিথ্যা কথা বলছে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল, বাবা, মা তোমার কে হয়? এ সম্বন্ধে আমার মতামতের ধারই ধারল না মিনি, কিন্তু তারপরে সে হঠাৎ জিজ্ঞেস করলো যে মা তোমার কে হয়? মনে মনে কহিলাম শালিকা। লেখক মনে মনে বললেন যে মিনির মা হচ্ছেন তার শালিকা, শালিকা মানে হচ্ছে স্ত্রীর বোন। মুখে কহিলাম, মিনি তুই ভোলার সঙ্গে খেলা করবে যা, আমার এখন কাজ আছে। মুখে বললেন যে ভোলার সঙ্গে তুই খেলা কর, আমার কাজ আছে। সে তখন আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন। এই প্যারাটা একটু খেয়াল করবে তোমরা, যে মিনি যখন লেখকের বা তার বাবার লেখবার টেবিলের পাশে বসে দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত, খুব তাড়াতাড়ি আগডুম বাগডুম এক ধরনের খেলা, অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে শুরু করে দিল। আমার সপ্তদশ পরিচ্ছেদে, তখন লেখক যে লিখছিলেন সপ্তদশ পরিচ্ছেদ উপন্যাসে, সেই সপ্তদশ পরিচ্ছেদের নায়ক নায়িকার নাম কি দেওয়া আছে? প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালা। প্রতাপ সিংহটা আন্ডারলাইন করবে, কাঞ্চনমালা আন্ডারলাইন করবে। প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে, কারাগার মানে জেলখানা, সেই কারাগারের উচ্চ বাতায়ন, জেলখানা যে উঁচু যে মানে ভেন্টিলেটর বা জানলা থাকে, বাতায়ন শব্দের অর্থ আসলে হচ্ছে জানালা। তো কারাগারের উঁচু জানালা থেকে নিম্নবর্তী নদীর জলে, তার পাশে অবস্থিত নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ছেন। তো লেখক যখন উপন্যাসটা রচনা করছেন, তখন সপ্তদশ পরিচ্ছেদে তিনি প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালা অন্ধকার রাত্রে যখন কারাগারের বা জেলখানার উঁচু জানালা থেকে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ছেন, এই হচ্ছে তখন সিচুয়েশন। আমার ঘর পথের ধারে, হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। লেখকের ঘর পথের ধারেই, পথের কাছেই। হঠাৎ মিনি কি করলো, আগডুম বাগডুম খেলছিল, সেই খেলাটা ছেড়ে জানালার ধারে, জানালার কাছে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। কাবুলিওয়ালার এখানে ডেসক্রিপশন দেওয়া হয়েছে, তোমরা পুরো প্যারাটাই তোমরা দাগিয়ে রাখতে পারো,
যে কাবুলিওয়ালার যে বর্ণনা কিভাবে লেখক দিয়েছেন সেটা আলোচনা করো। যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে সেটা এখান থেকে লিখতে পারো। যে ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স। ময়লা, ময়লা মানে নোংরা। ঢিলা, ঢিলা কাবুলিওয়ালার যে ড্রেস তোমরা দেখেছো যে একটা ঢিলা কাফতান বা ইয়ে থাকে পায়জামা। তো ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, মাথার মধ্যে পাগড়ি, ঝুলি ঘাড়ে, ঘাড়ের মধ্যে ঝুলি, হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স, হাতের মধ্যে গোটা 2-4 আঙ্গুরের বাক্স। এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়ে যাইতেছিল। এক লম্বা কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবে যে কাবুলিওয়ালা অসম্ভব লম্বা থাকে। এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাকে দেখে কন্যারত্ন মানে মিনির যে কিরকম ভাবের উদয় হলো বলা শক্ত। তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। আমি ভাবিলাম এখনই ঝুলি ঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে, আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না। আমি ভাবলাম যে এখনই ঝুলি ঘাড়ে একটা আপদ, আপদ মানে বালাই বা একটা যাকে আমরা মানে এখনই সেই মুহূর্তে আমরা চাইছি না সেই লোকটিকে, আপদ মানে সেই আপদ আসে উপস্থিত হইবে, আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না, আর আমার সেই 17 নম্বর পরিচ্ছেদ আর শেষ হবে না। আজকে এতটুকু পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমি কাবুলিওয়ালা গল্পটি চালিয়ে যাব। ধন্যবাদ।